আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরগরম রাজনীতির মাঠ। জনমনে প্রশ্ন, কবে হবে নির্বাচন? এসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা সংস্কারের গতির উপরে নির্ভর করছে। রাজনৈতিক দলগুলো বলছে যৌক্তিক সময় নির্বাচন দিতে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? দেখেন, এই নির্বাচনের বিষয়টা তো আসলে একদম শুরু থেকেই বলা হচ্ছিল এই কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হয়েছে, এদের উদ্দেশ্যটা কি? গঠন করার দুটো উদ্দেশ্য হলো, একটা হলো যে জনগণের একটা সরকার কায়েম করা। জনগণের সরকার অর্থ যে জনগণের সরাসরি ভোটে এবং জনগণের প্রত্যেকটা ভোটারকে, জনগণকে এই ভোটের আওতায় এনে তাদের পছন্দের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আর দ্বিতীয় একটা লক্ষ্য ছিল যে একটা সংস্কার কার্যক্রম শুরু করা, সংস্কার করা, যে সংস্কার করলে পরে আগামীতে যে নির্বাচিত সরকারটা আসবে তারা আর যাই হোক স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। এই দুটোই ছিল মূল লক্ষ্য। এখন মূল লক্ষ্যের মধ্যে একটা কি, সেটা হলো নির্বাচন করা। কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো দ্বিধা নাই। এখন একটা প্রশ্ন কেউ তুলেছিল যে আগে সংস্কার নাকি আগে নির্বাচন। অনেকে বলার চেষ্টা করেছিল যে আগে সংস্কার পরে নির্বাচন। ঠিক আছে, এটা মানতে রাজি আছি, কিন্তু প্রশ্নটা হলো কতটুকু সংস্কার আপনি করবেন, কতটুকু সংস্কার করলে পর আপনি বলবেন যে সংস্কার সম্পন্ন হয়েছে। সংস্কার কিন্তু সম্পন্ন হওয়ার বিষয় নয়, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আপনি এখন যে সংস্কারটা করছেন, করার পর দেখা যাবে ওটাকে আরো কিছু সংস্কার করতে হবে, সময়ের প্রয়োজনে চেঞ্জ হবে। এই সমস্ত কারণে সংস্কারটা আমরা মনে করি, আমি পার্সোনালি মনে করি যে সংস্কার প্রক্রিয়াটা শুরু হবে এবং এই সংস্কার প্রক্রিয়াটা একটা পর্যায়ে যাওয়ার পর নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার সংস্কারগুলো চালাতে থাকবে বিভিন্ন বিষয়। এটাই হলো মূল লক্ষ্য। সেক্ষেত্রে দেখেন, আরো 2 মাস আগে থেকেই কিন্তু বিএনপি বলছিল যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন। নির্বাচনী রোডম্যাপ জিনিসটা কি? নির্বাচনী রোডম্যাপ মানে মোটামুটি একটা ধারণা দেওয়া যে আমরা এই কাজ করবো, তারপরে এটা করবো, তারপরে এটা করবো, তারপরে নির্বাচন করবো। সেটার জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া, যে 1 ঘন্টা 2 ঘন্টাতে, মানে আমরা বলি না যে একটা জায়গায় আমি যাবো, আপনি কতক্ষণে যাবেন? আপনি জানতে চাইবেন যে আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, আপনি যদি বাস বলে আপনি উঠেন, আপনাকে পৌঁছাই দেবো, কিন্তু কবে পৌঁছাবেন আপনি জানতে চাইবেন না? এই জানতে চাওয়ার আগ্রহ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সেই হিসেবে আমি মনে করি যে নির্বাচন রোডম্যাপ সরকারের আরো আগেই ঘোষণা করা উচিত ছিল। তখন বলতে পারতো 2025 ডিসেম্বরে করব, অথবা 2026 জানুয়ারিতে করব। আপনি যেই দিন বলবেন ওই দিনই করতে হবে তা কিন্তু নয়। আপনার এদিক সেদিকে এটা 1-2 মাস এদিকে হতেই পারে, কিন্তু একটা লক্ষ্য থাকা ভালো। সেই লক্ষ্যটা সরকার এখনো পর্যন্ত ঘোষণা করে নাই। আমি মনে করি এই জিনিসটা ভালো না। কারণ দেখেন, গত পরশুদিন দেখলাম আমি বিএনপির পাশাপাশি কিন্তু এখন জামাতও বলতেছে, জামাত কুমিল্লায় জামাতের আমির বললেন যে আপনাদের উপর আমরা চাপ দিচ্ছি না, কিন্তু এটাও ঠিক যে সংস্কার আপনারা কালক্ষেপণ করবেন না। মানে সংস্কার যেভাবে হচ্ছে এটাকে ওনারা কালক্ষেপণ হিসেবে অভিহিত করতে চাচ্ছেন। এই জিনিসটা সরকারের উপর কিন্তু আসলে একটা চাপ। তবে আমি মনে করি ওয়াহিদুদ্দিন মাহমুদ যে কথাটা বলেছেন, এই কথাটা খুবই লজিক্যাল। 2025-এর মধ্যে নির্বাচিত সরকার আমরা দেখতে পারবো, এই আশা করা যায়। এই জন্য যায় যে সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কারগুলি তো ডিসেম্বরে মনে করেন তারা রিপোর্ট দিবে। রিপোর্ট দেওয়ার পর এই রিপোর্টগুলো নিয়ে সরকার হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসবে। এইখানে হয়তো মনে করেন 2 মাস 3 মাস সময় লাগতে পারে। ধরলাম 2 মাসের সময় লাগলো, তাহলে ফেব্রুয়ারি পরে আরো 2 মাস তারা বিভিন্ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে বসলো। তো ফেব্রুয়ারি পরে আরো 2 মাস গেলে পরে মার্চ এপ্রিল, তো মে জুন মাসের মধ্যে নির্বাচন হতে পারে আমি মনে করি। এবং এর মধ্যে আমি যেটা মনে করি যে এই যে মাঝখানে 4-5 মাস সময় আরো আছে, এই সময়ে নির্বাচন কমিশন যারা আছে তারা ভোটার তালিকা মানে করতে পারবে এবং এই জাতীয় নির্বাচনের আগে আগে স্থানীয় সরকার নির্বাচন তারা সম্পন্ন করতে পারবে। আমার ধারণা আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে, মে জুন জুলাই অথবা অগাস্ট, বড়জোর অগাস্টের পরে এই নির্বাচনকে নিয়ে যাওয়া আমি মনে করি সম্পূর্ণ একটা মতলবী কাজ হবে, উচিত হবে না। আমি মনে করি যে এর মধ্যেই সংস্কার করা সম্ভব।
জি, আজকে শিক্ষা উপদেষ্টা যেটি বললেন এবং সেটিকে তিনি আবার বলছেন এটি তার ব্যক্তিগত মতামত, কিন্তু আবার প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টা সেটা গত 24 নভেম্বর জানিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কবে হবে সেটা শুধুমাত্র প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হবে। এক্ষেত্রে কি তাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা কাজ করছে? যদিও আজকে আবার খন্দকার মোশাররফ হোসেন, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনিও নির্বাচন রোডম্যাপ জারির জন্য তিনি আজকেও দাবি জানিয়েছেন। তাদের মধ্যে কোনো ধরনের সমন্বয়হীনতা কাজ করছে কিনা সরকারের মধ্যে, উপদেষ্টাদের মধ্যে? আমি এটা মনে করি, আমি মনে করি না সমন্বয়হীনতা কাজ করছে না। অবশ্যই নির্বাচনটা যেহেতু এদের মূল লক্ষ্য, নির্বাচনের ঘোষণাটা প্রধান উপদেষ্টার কাছ থেকে আসবে, এতে কোনো সমস্যা নাই। প্রধান উপদেষ্টার কাছে আসলেও অন্য কেউ এই বিষয়ে কথা বলতে পারবেন না এমন কোনো এমবার্গো তাদের উপর দেওয়া আছে বলে আমি মনে করি না। তারপরে উনি বলেছেন যে এটা ওনার ব্যক্তিগত মত, ব্যক্তিগত মতামত যে কেউ দিতে পারে। উনি উনার প্রত্যাশার কথা জানিয়েছেন, আমিও আমার প্রত্যাশার কথা বললাম, আমার সঙ্গে ওনার প্রত্যাশা তো মিলেই গেল। উনি তো অস্পষ্ট ভাবে বলেছেন যে 2025 সালে, মানে উনি তাহলে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন, ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। কেন আমাদের সেনা প্রধানত বলেছিলেন যে 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। যদি আমরা 1.5 বছর ধরি তাহলে কিন্তু ওরকম একটা সময় হয়, ওই আগামী 2026-এর শুরুর দিকে হয়। তো মোটামুটি টাইম কিন্তু এটাই। আপনি 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারির পরে আপনি এটাকে আর টানতে পারবেন না, যত চেষ্টাই করেন টানা উচিত হবে না। আর তারও চেয়ে বড় কথা আমি বলি আপনাকে, সরকারের উপরে কিন্তু ক্রমাগত চাপ বাড়বে। প্রথম চাপ দিয়েছিল কেবল বিএনপি, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে জামাত ইসলাম। আগামীতে আরো এই দুটা দিলে তো আর বাকি থাকে না কেউ। জামাত এবং বিএনপি ছাড়া দেশে আর এই মুহূর্তে বড় দল কে আছে? আর তো কোনো বড় দল নাই। আওয়ামী লীগ তো যদি আমি বাদ রাখি, তো দুটো বড় দলের মধ্যে দুটোই চাপ দিচ্ছে এবং এই চাপ কিন্তু আগামী দিনগুলিতে আরো বাড়তে থাকবে। এবং এটা বাড়বে কেন সেটাও আমি বলি, সরকার যখন জিনিসপত্রের দাম কমাতে না, এখন তো পারছে না, সাধারণ মানুষ কিন্তু খুব শান্তিতে নাই, জিনিসপত্রের দাম কিন্তু অনেক বেশি। তো এখন এইগুলো করতে যে মানুষ যখন গলদঘর্ম হচ্ছে, মানুষ যখন টায়ার্ড হচ্ছে, তখন কিন্তু মানুষ আবার একটা বিকল্প খুঁজবে। সেই বিকল্পটা কি হবে? সেই বিকল্পটা হবে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং আমি মনে করি এই বিষয়টা সরকারও উপলব্ধি করতে পেরেছেন, এবং পেরেছেন বলেই তারাও এটা নিয়ে, আমি মনে করি তারা তাড়াহুড়াই করছেন। তাড়াহুড়া ঠিক না, তারা দ্রুততার সঙ্গে কাজ শেষ করছেন। আর যেভাবে অগ্রসর হচ্ছেন, এই সময়সীমা অগ্রসরের যে গতি, এটা আমার কাছে অপছন্দ হচ্ছে না। আমি মনে করি ঠিক গতিতে ঠিকভাবে অগ্রসর হচ্ছেন, এবং এভাবে অগ্রসর হলেই আমি মনে করি 2025-এর অগাস্টের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। জি, আপনি যেমনটি বলছিলেন যে জামাত এবং বিএনপি বড় দল, এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও বিএনপি এক ধরনের কথা বলছে, আবার সরকারের প্রধান উপদেষ্টা তিনি আবার বলছেন যে বিএনপি হয়তো চাইছে না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বা তারা নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণ সেটা প্রমাণ করে দিবে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে নাকি ভোটের মাঠে থাকবে। আওয়ামী লীগকে নিয়ে কি ধরনের পরিকল্পনা হতে পারে, বা তাদের কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে? এটা হবে আগামী নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু আমার ধারণা, যে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে কি পারবে না, এই ইস্যুটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হবে বলে আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের গত সরকারের আমলে, মানে শেখ হাসিনার আমলে, এবং গত 15 বছর আমি ধরি, যদি গত 15 বছরে যে সরকারটা ছিল আমাদের দেশে, সেই সরকারটার পরিচালনার সঙ্গে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত ছিলেন, তারা আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির মেম্বার হতে পারেন অথবা জেলা কমিটির লোক হতে পারেন, মানে মূল যে নেতৃবৃন্দের পর্যায়ে যারা ছিলেন, আমি মনে করি তারা দেশে একটা বড় ধরনের অপরাধ করেছেন। তারা 15 বছর ধরে দেশটাকে লুটপাট করেছেন, এবং তারপর শেষ দিকে এসে তারা দেশ থেকে পালিয়েছেন এবং নানাভাবে নানা অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন। জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, অগাস্টে যে মানুষ মারা হয়েছে নির্বিচারে, এই সমস্ত প্রত্যেকটা ঘটনার সঙ্গে এই লোকগুলি জড়িত আছেন। আমি মনে করি এদের প্রত্যেকের বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেককে একজন লোককে বাদ দেওয়া ঠিক হবে না, এবং এদেরকে বিচারে আনার পর কি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, আমি তা মনে করি না। এবং এদের বিচার প্রক্রিয়াটা ইমিডিয়েট শুরু করা উচিত। এই বিচার প্রক্রিয়া যদি শুরু করা হয়, তাহলে এরা কেউ নির্বাচনে আসতে পারবে না, এদেরকে নির্বাচনে আসতে দেওয়া ঠিক হবে না। কিন্তু বাকি যারা আওয়ামী লীগ আছে, এদের বাইরেও লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তাদেরকে আপনি নির্বাচনে আসতে না দেওয়াটা হবে অমানবিক এবং অগণতান্ত্রিক, আমার বিবেচনা। তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া উচিত, এবং তাদেরকে যদি জনগণ সাপোর্ট করে, সেই সাপোর্ট নিয়ে তারা যতটুকু পারে ততটুকু আসবে, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে বিএনপি যে অভিপ্রায় তারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, আমিও চাই। গণতন্ত্র মানে সবাইকে নিয়ে যে কাজ,
আপনি এক দলকে বাদ রাখবেন, জাসদকে বাদ রাখছেন, ওয়ার্কার্স পার্টিকে বাদ, কাউকে বাদ দেখার তো কোনো দরকার দেখি না। তারা আসুক তাদের শক্তি নিয়ে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। আপনি কে বলা যে তোমাকে আসতে দিব না? এই যে বলার যে প্রবণতাটা, এটাকে আমি প্রত্যাখ্যান করি। আমি এটা ঠিক মনে করি না, এটা অগণতান্ত্রিক মনে করি আমি। জি, আগামীকাল 8 ডিসেম্বর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তিনি যুক্তরাজ্যের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হতে পারেন এমন আভাস শোনা যাচ্ছে, সেখানে তিনি বক্তৃতা দিতে পারেন। সেটা কি বাংলাদেশে নতুন করে কোনো প্রভাব তৈরি করবে কিনা বা বাংলাদেশের স্থিতিশীলতার সঙ্গে সেটা কোনোভাবে সম্পৃক্ত কিনা? যে কেউ যে কোনো কিছু বলতে পারে। ভারতের মিডিয়াগুলো আমাদের নিয়ে যা তা বলছে, এতে আমাদের কি আসে যায়? হ্যাঁ, আমাদের মধ্যে এখানে একটা অস্থিরতা তৈরি হতে পারে। সে ধরনের অস্থিরতা কালকে আওয়ামী লীগ প্রধান যদি কিছু বলেন, সেখান থেকে তৈরি হতেই পারে। কিন্তু ওনাকে একটা কথা মনে রাখতে হবে, যে আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখন অপ্রাসঙ্গিক ব্যক্তি একজন, আমি মনে করি পার্সোনালি। কারণ ওনার যে সমস্ত কর্মকাণ্ড, এগুলো উনি জাস্টিফাই করতে পারবেন না। তো তারপরে উনি যদি বলেন, উনি কি বলবেন, উনি যে কথাগুলি বলবেন, সেই কথাগুলি যদি আমাদের দেশের মানুষ কিভাবে নিবে, সেটাও তাকে ভাবতে হবে। ওনারা কিন্তু, আমি লক্ষ্য করেছি যে এত বড় একটা ঘটনা ঘটলো, এই যে জুলাই মাসে এতগুলো খুন হলো, এতগুলি মানুষ হত্যা করা হলো, এই বিষয়ে কিন্তু ওনাদের মধ্যে আমি বিন্দু মাত্র অনুশোচনা দেখি নাই, ওনাদের অপরাধ বোধ আমি লক্ষ্য করি নাই। ওনারা এখন এটাকে নানা রকম ভাবে ষড়যন্ত্র আখ্যায়িত করছেন। এই প্রবণতা ওনাকে পরিহার করতে হবে। দেখুন, সাধারণ মানুষ সব বুঝে, সাধারণ মানুষকে বোকা মনে করার কোনো কারণ নাই। ওনাদেরকে আমি এটাও লক্ষ্য করছি যে ভারতের দিক থেকে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক, যেগুলো বলা হচ্ছে, আমি দেখছি এই সমস্ত কথার প্রতিধ্বনি আওয়ামী লীগের ওই সমস্ত নেতাদের মুখে উচ্চারিত হচ্ছে। এটা কিন্তু আমি মনে করি তাদেরকে সাধারণ মানুষ থেকে দূরে সরাই দেবে। কারণ ওনারা যে কথাগুলি বলবেন, সেই কথাগুলি মানুষ তো তার নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন। যখন না মিলবে, তখন তারা কিন্তু অপাঙ্ক্তেয় নেতা হিসেবেই সমাজে পরিচিত হবেন। জি, কিন্তু যে সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার নির্যাতনের কথা বেশি করে বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হয়তো বা ঠিক ওই পর্যায়ে পৌঁছায়নি, কিন্তু যেটা ঘটছে সেটা কতটুকু ঠিক ঘটছে বা সেটা কি সরকার সামাল দিতে পারছে কিনা? কি ঘটছে, কতটুকু ঘটছে, আপনার কাছে কোনো ডাটা আছে? অনেক জায়গায় যেটা হয়েছিল, যেমন পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা তিনি আবার টাইম ম্যাগাজিনকে বা আল জাজিরা যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তিনি বলেছিলেন যে যাদের হচ্ছে তারা মূলত হয়তো আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগের কর্মী, যদি একটুও ঘটে থাকে সেটা সরকার ঠিকমতো সামাল দিতে পারছে কিনা। না, আমি মনে করি পারছে, আমি মনে করি পারছে। কিছু কিছু জায়গায় হচ্ছে, কিছু হচ্ছে না, হয়েছে, আমি হচ্ছে বলবো না, হয়েছে কিছু কিছু জায়গায় হয়েছে, সেটা রাজনৈতিক কারণে হয়েছে, এবং সেটার পরিমাণ, সেটার সংখ্যা আহামরি কিছু না, খুবই কম। আমাদের দেশের টোটাল পপুলেশনের এখন 8% মতো হিন্দু আছে। যত ঘটনা ঘটেছে, সেই ঘটনার মধ্যে হিন্দু আক্রান্ত হয়েছে 8% চেয়ে অনেক কম। কাজেই সেটা আমি মনে করি না যে খুব অ্যালার্মিং কোন সিচুয়েশন আছে। এবং ওরা যেগুলো প্রচার করছে সেগুলো কিন্তু অন্য ঘটনা। ওরা যেগুলো প্রচার করছে সেগুলো খুবই বিভৎস রকম ছবি দিয়ে, অন্যদের ছবি ব্যবহার করে, অন্য ভিডিও ব্যবহার করে সেটাকে একভাবে প্রচার করা হচ্ছে, বলা হচ্ছে এটা বাংলাদেশে ঘটছে। এমন অনেক ঘটনা আছে যেটা বাংলাদেশে ঘটেই নাই, ইন্ডিয়ার ছবি দিয়ে তারা ওটাকে বাংলাদেশ বলে চালিয়ে দিচ্ছে। এগুলো বলে মানুষের মধ্যে সাময়িক একটা উত্তেজনা সৃষ্টি করা যায়, কিন্তু এগুলো লং রানে যে মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণায় তৈরি করে। মানুষ মনে করে যারা এগুলো ছড়িয়েছে তারা আসলে প্রোপাগান্ডাই ছড়াচ্ছে। কাজে এগুলো করে খুব একটা লাভ হয় বলে আমি মনে করি না। এবং এই ধরনের কাজ যদি আওয়ামী লীগের নেতারা করে, এবং আমার ধারণা আগামীকালকে যেখানে শেখ হাসিনা কি বলবে আমি জানি না, যদি উনি এইগুলি বলেন, তাহলে উনি আলটিমেটলি এদেশের মানুষের কাছ থেকে দূরে সরে যাবেন। জি, বর্তমান সংকট নিরসনে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, সেখানে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগ ছাড়া এবং জাতীয় পার্টি ছাড়া আরো বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি। জাতীয় ঐক্যের যে ডাক তিনি দিয়েছেন সেটা কতটুকু সফল হবে বলে মনে করেন, এবং এই জাতীয় ঐক্যের ফলে বাংলাদেশের পরিস্থিতি কতটুকু পজিটিভ হতে পারে বলে মনে করেন আপনি? জাতীয় ঐক্য যিনি ডাক দিয়েছেন এবং যে যাদেরকে নিয়ে বসেছেন তাদের সঙ্গে তারা আলোচনা সফল হয়েছে। ওখানে রাজনৈতিক দল ছিল, ছাত্ররা ছিল, এবং কি আপনার ধর্মীয় নেতারা ছিল। এই আলোচনা সফল হয়েছে আমি মনে করি, এবং এই আলোচনার মাধ্যমে উনি বিশ্বব্যাপী একটা ইমেজ ক্রিয়েট করতে পারছেন যে বাংলাদেশের এই সরকার এই ধরনের ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধ আছে। এটা একটা পজিটিভ দিক। কিন্তু এখানে একটা নেগেটিভ দিক হলো যে এই যে আওয়ামী লীগকে দাওয়াত করা হলো না, জাতীয় পার্টিকে দাওয়াত করা হলো না,
এই যে আপনার 14 দিনের যে জোট আছে, জোটের লোকদেরকে দাওয়াত করা হলো না, এটাই মনে করি অন্যায় হয়েছে, এটা ঠিক হয়নি কাজটা। এটা এক ধরনের অসম্পূর্ণতা রয়ে গেছে। আপনাদের ডাকা উচিত ছিল, কেউ হয়তো আসতো না, কেউ হয়তো আসতো, যারা আসতো তাদের নিয়ে বসা উচিত ছিল আপনাদের। আপনারা তাদেরকে যেভাবে বাতিল করে দিচ্ছেন, এইভাবে গণতন্ত্র হয় না। আপনারা যত ভালোই কথা বলেন না কেন, এটা গণতন্ত্রের নমুনা নয়। একটা দেশে আপনি কি মনে করেন এখনো বাংলাদেশের, আমি তো মনে করি যদি আপনি একদম হেলাফেলা করে বলেন, তো বাংলাদেশের 20% লোক আছে যা নাকি আওয়ামী লীগকে সমর্থন করে। যদি আপনি জি একদম মানে খুবই কনজারভেটিভ হিসাব করেন, তবু 20% লোক কি মানে কি? যদি 20 কোটি লোক হয়, 20 কোটি লোকের মধ্যে 4 কোটি লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে, আপনি 4 কোটি লোক নাকি ফালাই দিবেন? পারবেন? এটা সম্ভব? এটা করতে যাবেন কেন আপনি? এটা তো গণতন্ত্র নয়। আপনি গাইড জোরে করছেন, আপনি ক্ষমতা আছেন তাই করছেন। যে কাজটা আগে হাসিনা করতো, হাসিনাও ক্ষমতা ছিল, সে বিএনপি সবাইকে বাতিল করে দিয়েছিল, জামাতকে বাতিল করে দিয়েছিল, এটা ভালো করেনি সে কাজ, এবং তার শাস্তি সে ভোগ করতেছে। এখন যারা করবে তারাও ওটা ভালো করবে না, এবং তাদেরকেও এর জন্য সাজার জন্য প্রস্তুত থাকতে হবে। সময় একরকম সব সময় যাবে না, আগামী দিনগুলি খারাপ যাবে এদের জন্য। কাজে এইভাবে ভাবলে হবে না, সবাইকে নিয়ে চলতে হবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো কি, এই বিভক্ত একটা 20 কোটি দেশের মধ্যে, 20 কোটি মানুষের মানুষের দেশের জি মধ্যে আপনি 4 কোটি মানুষকে যদি বাতিল করে দেন, ওই দেশ অগ্রসর হবে না। বিভক্ত জাতীয় কখনো অগ্রসর হয় না। সেই বিভক্তি রেখে তাহলে আগামী নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখাচ্ছে বর্তমান সরকার, সেটা কতটুকু সফল হবে আরেকটু যুক্ত করতে চাই। ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ইলেক্ট আমেরিকার, তিনি 20 জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করবেন, এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে আমরা দেখেছি আওয়ামী শিবিরে অনেক আনন্দ বা অনেক উৎফুল্লতারা, নতুন কিছু ঘটতে পারে, ভিন্ন কিছু ঘটতে পারে এমন আশাবাদ তাদের মধ্যে। এটা কতটুকু বাস্তবিক বলে মনে করেন আপনি? দেখেন, এরকম অনেক, এগুলো হলো আগাম কথাবার্তা, আপনি কিছুই জানেন না কি হবে। যেমন আপনার নিশ্চয়ই মনে আছে 2014 সালে যখন ভারতের জনতা পার্টি, বিজেপি যখন ক্ষমতায় আসলো, জি তখন কিন্তু বিএনপির মধ্যে একটা আন্দোলন দেখা গেছিল, এই যে এইবার তো কংগ্রেস চলে গেছে, বিজেপি আসছে, এখন বোধহয় আওয়ামী লীগ বুঝে তারা উঠে পড়ে লাগবে। কিন্তু লাগেনি তো, আওয়ামী লীগের সঙ্গে তাদের খাতির হয়ে গেছে। কাজেই এগুলি এত সরলীকৃত ভাবে দেখা যাবে না। ট্রাম্পের সঙ্গে মোদির একটা ভালো সম্পর্ক আছে, ট্রাম্পের সঙ্গে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক আছে। জি কাজে আমার যেটা মনে হয়, এই পরিস্থিতিটা বাইডেন থাকলে অথবা ডেমোক্রেটরা থাকলে, কমলা হ্যারিস আসলে যতটা সহজ ইউনুস গভর্নমেন্টের জন্য হতো, ততটা হয়তো হবে না, এটা সত্য। কিন্তু না হলে তার মানে এই না যে বাংলাদেশের উপর যে কেউ যে কোনো কিছু করতে পারবে, আমি এটা মনে করি না। কারণ কূটনীতি অত সহজ ভাবে চলে না। তারপরেও আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য একটু সুবিধা হয়তো হবে যদি ইন্ডিয়া সেই সুবিধাটা করতে চায়। কিন্তু আমার কেন যেন মনে হয় যে দুদিন পরে যে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসতেছে, উনি এখানে আলাপ সালাপ করার পর হয়তো ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও একটা উন্নতি ঘটতে পারে। যদি সেরকম কিছু ঘটে, তাহলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে পরিকল্পনা, সেটা আমার মনে হয় না কোনো কাজে লাগবে। আর যদি নাও কিছু ঘটে, সেক্ষেত্রেও তারা যে খুব ভালো কিছু, শুনে যত কিছু আপনি বলেন, জনগণের সমর্থন ছাড়া আপনি টিকে থাকতে পারবেন না। আপনি যদি বলেন যে এই 5ই আগস্টের সেই বিপ্লব অথবা গণ অভ্যুত্থান যাই বলেন, সেই গণ অভ্যুত্থান যুক্তরাষ্ট্রের সমর্থনে হয়েছে, যদি আপনি এটা বলেন, তবু আমি বলবো যে যদি জনসমর্থন না থাকতো, তাহলে বাইরের থেকে কেউ সমর্থন দিয়ে কিছু করতে পারে না। পারলে জি তো ইন্ডিয়ার সমর্থনে হাসিনা টিকে থাকতে পারতো, পারলো না তো টিকে থাকতে। যে নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কিংবা শেখ হাসিনার দেশে ফেরার যে গুঞ্জন, সব মিলিয়ে অনেকের মতে ভারতও হয়তো এদেশে নির্বাচনে নানান ধরনের ষড়যন্ত্র করতে চাইছে। এমন পরিস্থিতিতে কি ঘটতে পারে বলে আপনি মনে করেন, বা সেই সাথে দুদেশের সম্পর্ক কি অবনতির দিকে যাবে? আবার যেটা বলছেন যে হয়তো ভালোও হতে পারে, যেহেতু সফর করবেন কয়েকদিনের মধ্যে। আমার মনে হয় সম্পর্কটা যদি খারাপ হয়, তাহলে দু দেশেরই লস। সম্পর্কটা যদি ভালো হয়, দুই দেশেরই ভালো। এই বিবেচনায় আমার ধারণা কেউই সম্পর্ক খারাপ করতে চাইবে না। ভারত যদি বুদ্ধিমান হয়, তাহলে একজন ভদ্র মহিলার জন্য পুরো একটা জাতির সঙ্গে তারা শত্রুতা করতে চাইবে না। ভারতকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে আর মেনে নেবে না, এটা ভারতকে বুঝতে হবে। ভারত এটা এত বছর, গত 15 বছর বোঝেনি, এবং না বুঝে তারা, আমি মনে করি, ভুলই করেছে। কারণ একটা দেশের জনগণের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন না। জি কাজে সরকার বনাম জনগণ, আপনি একটা দলকে, রাজনৈতিক দলের পক্ষে ছিলেন, থাকেন আপনি যে কোনো দলের পক্ষে। বড় দেশগুলো কি করে, মনে করেন একটা ছোট দেশের সরকারি বিরোধী সব দলের সঙ্গে তারা সম্পর্ক রাখে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ভারত গত 15 বছর তার সমস্ত তাস, সমস্ত বাজি এক আওয়ামী লীগের উপরে ধরেছে। জি কিন্তু আমি মনে করি
একটা এরকম মানে বড় দেশ যারা আছে, যারা যদি বুদ্ধিমত্তা সম্পন্ন হয়, তাহলে তারা না কিছু কিছু ছোট ছোট কার্ড ছোট ছোট বিরোধী দলের জন্য রাখে, কিন্তু এখানে রাখেনি। আমি মনে করি ভারতের উচিত হবে এই সরকারের সঙ্গে সম্পর্ক ভালো করা, বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো করা, এমনকি জামাতে ইসলামের সঙ্গে সম্পর্ক ভালো করা। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।